দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আজকের বিষয় খামখেয়ালি আবহাওয়ায় কী কী চাষ করা যেতে পারে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পরিতোষ ঘোঁটি। স্যার, প্রথমে যদি বলেন যে এই যে তাপমাত্রার একটা খামখেয়ালিপনা, তো এই পরিস্থিতিতে চাষি ভাইরা কোন কোন ফসল ফলানোর কথা ভাবতে পারেন যাতে তাদের কোনো রকমের কোনো আর্থিক ক্ষতি না হয়? এক হচ্ছে কৃষক যেখানে যে ফসলটা চাষ করে তার যে আবহাওয়া
তার উপর নির্ভর করে এই ফসলগুলো করতে হবে। কেননা এখনকার প্রাকৃতিক যে কখনো তাপমাত্রা বেড়ে যায়, কখনো আবার বেশি বৃষ্টি হয়, কখনো আবার দীর্ঘদিন বর্ষা হয় না, এই নানা রকম সমস্যা থাকে। তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফসল আছে যেগুলো হচ্ছে অতিরিক্ত তাপে হয় না, আবার অতিরিক্ত বৃষ্টি হলেও হয় না। তাহলে আমাদের এমন ধরনের ফসল নির্বাচন করতে হবে যারা এইগুলোতে বিশেষ ক্ষতি হবে না। এর মধ্যে ফসলগুলোকে আমাদের ভাগ করে ফেলতে হবে। আচ্ছা, এক হচ্ছে খুব তাড়াতাড়ি যে ফসলগুলো আসবে, যে 1 মাসের মধ্যে উঠে যাবে, আবার 1.5 মাসের মধ্যে উঠবে, 2 মাসের মধ্যে উঠবে। তাহলে যত জলদি ফসল আমরা চাষ করব, তাতে ফসলের পর এই যে আবহাওয়ার যে পরিবর্তন হয়, তাতে তারপর তেমন কিছু একটা প্রভাব পড়বে না। ধরো লাল শাকের বাজারে খুব দাম আছে, মানে এক আঁটি একটা মানে 1 মুঠ এখন একটা শাকের দাম মিনিমাম হচ্ছে 20 টাকা। তো এই শাকটা এরা কিন্তু এই লাল শাক কতদিন হয়ে যায়, এটা মাত্র 22 দিন লাগে। আচ্ছা, আজকে বীজ বুনলো, গুনে 22 দিনে ফসলটা উঠবে। তাহলে এই 22 দিনের মধ্যে এমন কিছু ফ্ল্যাকচুয়েশন তাপমাত্রা হবে না, তার মধ্যে কিন্তু ও একটা ভালো ফসল হয়ে যাবে এবং এতে রোগ পোকা লাগারও সম্ভাবনা কম, অল্প দিনের ফসল। এটা যেমন একটা বললাম। আরেকটা হচ্ছে যে পালক শাক। আচ্ছা, এর বাজার দাম খুব ভালো। এটা পালক করতে হবে। পালক কত দিনে উঠবে, এটা 40 থেকে 45 দিনের মধ্যে উঠবে। আর একটা ভালো ফসল, খুব দাম ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে ধনে পাতা। এটা হচ্ছে বেশি বর্ষাতে এটা কিন্তু হবে না। এর জন্য একটু আজকাল পলিথিন খুব পাওয়া যায়, উপরে একটা পলিথিনের ছাউনি দিয়ে দেওয়া যায়, আর বেডগুলো একটু উঁচু করে বুনে দিলে এই ধনে পাতার একটা চাষ খুব ভালো মতন হবে। আচ্ছা, এটা ধনে পাতাটা এই 45 থেকে 50 দিনে উঠবে। এখন বাজারে যা দাম, এখন প্রায় চাষি নিয়ে গেলে 200 টাকা কিলো পাইকারি হিসাবে ওর পেতে কোনো অসুবিধা হবে না। এবং এই ধনে পাতা শুধু এই সময় না, শীতকালে অল্প 1 মাস 2 মাস বাদ দিয়ে বাদবাকি কিন্তু সারা বছর ধনে পাতার একটা চাহিদা থাকে। আচ্ছা, এটা করতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, অল্প সময়ের মধ্যে মূলো চাষ হবে। হ্যাঁ, সেটা আমাদের দেশি মূলো আছে, একটা হচ্ছে পুষা চেতকি বলে একটা জাত আছে, এটা 40-42 দিনের মধ্যে হয়। আর আউশ মূলো বলে আমাদের একটা দেশি জাত আছে, এটা 28 থেকে 30 দিনের মধ্যে এই মূলোটা হয়ে যাবে। তো এতে কৃষকের লোকসান বেশি হবে না, কেননা ফসলটা অল্প দিনের মধ্যে হচ্ছে এবং একটা জমিতে উঠিয়েই, ধরো আজকে মূলো চাষ করে নিল, মূলোর পরে আবার লাল শাক দিয়ে দিল, লাল শাক তোলার পর আবার সেই জমিতে ধনে চাষ করে নিল, এইরকম ঘুরিয়ে ফিরিয়ে এই সমস্ত অল্প দিনের মধ্যে ফসলগুলো উঠবে এবং তার দামও ভালো। অন্য কোনো ফসলের থেকে এর দাম বেশি পাবে এবং এটা বাজারে পড়ে থাকবে না। আর একটা করতে পারে, যেমন হচ্ছে মোটামুটি শীতকালটা বাদ দিয়েই এই ফসলটা করা যায়, যেখানে একটু জলের ব্যবস্থা আছে সেখানে করতে পারে। সেটা হচ্ছে মাটির তলায় যে ফসলগুলো হয়, হচ্ছে কচু আর হচ্ছে ওল। এই দুটো ফসল অতি সহজ হয়, এতে তাপমাত্রার ভেরিয়েশানে খুব একটা অসুবিধা হয় না। দেখতে হবে গাছের গোড়ায় যেন জলটা না জমে। আর এই ফসলগুলোর দামও বেশি। কচু ধরো তোমার 90 থেকে 100 দিনের মধ্যে উঠছে, এমন ভ্যারাইটি আছে। আর ওলটা 6 মাস লাগে, 5.5 থেকে 6 মাসের মধ্যে ওল ওঠে। তো সেই হিসাবে এই ফসলগুলো করতে পারে, যাতে তাপমাত্রার ভেরিয়েশানে এর কিছু তেমন কিছু সমস্যা হয় না। আর স্যার, আপনি কথার প্রসঙ্গেই বলেছিলেন যে এই যেগুলো খুবই
শর্ট ডিউরেশন মানে 2 মাসের মধ্যে যেই ফসলগুলো ফলানো সম্ভব হচ্ছে সেগুলো করলে পরে সুবিধা হয়। আর তারপরে আপনি বললেন যে একটা মাটিতেই ধরুন প্রথমে শাক চাষ হলো, তারপরে ওখানে লাউ চাষ হলো। এবার এই যে মাটির ওপরে যে বারবার করে চাষ হচ্ছে, ধরুন 2 মাস পর পরই চাষ হচ্ছে, তো তাতে মাটির যে উর্বরতা ওটা কোথাও কি কমে আসে না, নাকি না ওটা একই থাকে? এক হচ্ছে যখনই আমরা এই ফসলগুলো চাষ করব তার আগে কিন্তু আমরা জমিতে জৈব সার দেবো। জৈব সার না দিয়ে আমি কোনো ফসলটাই ভালো হবে না। আচ্ছা, যদি শুধু আমরা কেমিক্যালস ব্যবহার করি, রাসায়নিক সার যদি ব্যবহার করি, দেখা যাবে যে পরবর্তীতে এই ফসলের গুণগত মানও ভালো হবে না, আর ফসলের উৎপাদনও কমে যাবে। বেশিরভাগ লোকের বাড়িতে, যারা কৃষক পরিবার, তাদের বাড়িতে গরু আছে। তো তাদের যে গোবরটা হয় সেই গোবরটা এটা ব্যবহার করবে। যদি গোবর নাও পাওয়া যায়, এটা হচ্ছে যে ওখানে ধান কাটে, ধানের যে গোড়াগুলো থাকে সেগুলো এক জায়গায় রেখে পচে যাবে, তারপরে খামারের মানে খড় কুটো ছাই এক জায়গায় ফেলবে। 3-4 মাস পরে ওগুলো একটা পচে একটা সার হয়ে যাবে। সেইটা নিয়ে ব্যবহার করতে পারে। আর আরও অন্যভাবে ব্যবহার করতে পারে। ডোবা পুকুরে যে তলায় পাঁক পড়ে যায়, তাহলে কী হয়, গরমের সময় যদি এটা তুলে রাখে তাহলে পুকুরটার গভীরতা বাড়লো, আর ওই যে মাটিটা, যে পুকুরের মাটিটা বা ডোবার মাটিটা, তবে ওই নোনা জমির জায়গাটা বলছে না, যেখানে মিঠা জল থাকে, তার সেই মাটিটা রোদে ভালো করে শুকিয়ে নিয়ে সেইটা জমিতে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে এই ফসলগুলো চাষ করতে পারে। তাহলে কিন্তু আর জৈব সার অতিরিক্ত দিতে হবে না। দিতে পারলে ভালো, না দিলেও অসুবিধা হবে না। যদি প্রত্যেক ফসলের আগে এরকম পুকুরের পাঁক যেটা উঠিয়ে রাখবে, যাতে বর্ষার জলে ধুয়ে না যায়, মাটিটা শুকিয়ে যাবে গরমের সময়। এবারে এখন তো আজকাল পলিথিন রয়েছে, পলিথিন দিয়ে ঢেকে রাখলো। তো যখন ধরো এই বর্ষাকালে যখন করবে বা শুরু হয়ে গেল, তাহলে এই সময় ওখান থেকে মাটিটা নিল, মাটিটাকে গুঁড়ো করলো, দিয়ে এবারে জমিতে ছড়িয়ে দিয়ে ফসল করলো। কেননা ওই পাঁকের মধ্যে সমস্ত রকমের নিউট্রিশন থাকে। এটা ওদের পক্ষে পয়সা দিয়ে কিনতে হবে না, নিজের একটু খেটে এটা করতে পারলো। দ্বিতীয়ত ওর তো নিজের পুকুর, পুকুরের গভীরতাও বাড়লো, হ্যাঁ, পুকুরের জল ধারণ ক্ষমতা বাড়বে। হ্যাঁ, এই। আচ্ছা স্যার, এটা তো আপনি বললেন যে একটি ফসল ফলানোর পরে তারপরে আবার কীভাবে আমি অন্য একটি ফসল ফলাবো, কিন্তু একই সময় একটা মাটিতে কি আমরা 2টো বা তার বেশি ফসল ফলাতে পারি, বা এই কাজ কি করা সম্ভব? এটা করা যেতে পারে, তবে মানে মূলোটা একটু 28 দিনের মূলোটা বুনলে চলবে না। আচ্ছা, সেটা তখন 40-45 দিনের মূলটা, যেটা বলেছি পুষা চেতকি বলে একটা জাত আছে, সেইটা বুনলো, তার সাথে লাল শাকটা বুনবে। কারণ লাল শাকটা আমার 20-22 দিনে উঠে যাবে, আর ওইটা 40 দিনে উঠবে। তাহলে আমি একসাথে 2টো ফসল সাথী ফসল হিসাবে চাষ করে নিলাম। আর স্যার, এই এতক্ষণ ধরে আপনি যেগুলো বলছেন সেগুলো তো খুব অল্প দিনে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো, কিন্তু এখন যে আবহাওয়ার পরিস্থিতি দেখছি, এটা প্রায় সারা বছর ধরেই খামখেয়ালিপনা চলে যাচ্ছে। তো সেই জায়গায় চাষি ভাইরা তারা যদি চায় একটু বেশি দিনের, আপনি যেমন বললেন ওল মোটামুটি 6 মাস মতন সময় লাগে, তো তেমন কোনো এই দীর্ঘ সময় ধরে চাষ করা কোনো ফসল, সেটা কি তারা করতে পারেন, এবং করলে পরে কী কী জিনিস তাদেরকে মাথায় রাখতে হবে? হ্যাঁ, এই জন্য আমি বললাম যে যেমন ওল, কচু, এটা গোড়াটা খালি ভিজিয়ে রাখলেই আর কোনো সমস্যা নেই এর। হ্যাঁ, তো শুধু দেখতে হবে যেখানে ওল বা কচু লাগাবো যেন বর্ষার অতিরিক্ত জল যেন গোড়ায় না জমে, এইটা হচ্ছে এর মধ্যে তাপ বাড়লে জল একটু তাড়াতাড়ি দিতে হবে। আর বর্ষা যদি অল্প অল্প হতে থাকে তাহলে তো আর ওর জন্য সেচের কোনো প্রয়োজন হয় না। এবং অন্য ফসলে যেমন এই শাকের কথা বলেছি, তারপর হচ্ছে মূলোর কথা বলেছি, এগুলো যেমন আবার বেশি ভেজা মাটি যদি হয়ে যায় বা বেশি বর্ষা হলে পচে যায়, কিন্তু এই কচু এবং ওলের ক্ষেত্রে বেশি বৃষ্টি হলে ক্ষতি নেই, কিন্তু জলটা গোড়ায় যেন দাঁড়িয়ে না থাকে। ওটা কি তাহলে কীভাবে যাতে দাঁড়িয়ে না থাকে, তার জন্য কী করা উচিত? তার জন্য কৃষকরা সেটা জানে, সেটা হচ্ছে কি মাটিটা একটু উঁচু করে লাগাবে, আর নালি কেটে যাতে জলটা নেমে যায়। হ্যাঁ, প্রতি একটা লাইন অন্তর কি 2টো লাইন অন্তর নালি কাটবে, নালি কেটে নিচু জমিতে ফেলে দেবে। সেটা হয় পুকুরে ফেলতে পারে, নাহলে অথবা ধানের জমিতে দিতে পারে। হ্যাঁ, তাহলে এটা
আর অসুবিধে কিছু হবে না। জলটা জমবে না। হ্যাঁ, আর তাছাড়া এই কচু জাতীয় ফসলে পোকা এবং রোগের উৎপাত খুব একটা হয় না। আর যেমন এই শর্ট ডিউরেশন ফসলগুলো বললাম, লাল শাকে তো আমি 20-21 দিনে তুলে ফেলছি। আর তাহলে আমার সেখানটায় পোকাও আসার আগে কিন্তু ফসলটা আমার বাজারে আমি বিক্রি করতে পারলাম। এবং যতগুলো ফসল বলেছি, যেমন হচ্ছে মূলো, এতেও কিন্তু রোগ পোকা তেমন কিছু আসে না। হ্যাঁ, আর তা 28 দিনে মূলো হয়ে যাচ্ছে, তো তার পোকা ধরবে কবে আর ওকে খাবে কবে? আচ্ছা, আর এই জায়গাটা যেহেতু মাটি একটা খুব বড় ভূমিকা পালন করছে, এবার সেই জায়গাটায় ধরুন এখন এই সময় মাটির পরিচর্যা, এটা একজন কৃষক তিনি কিভাবে করতে পারবেন? আচ্ছা, এখন যেমন বর্ষাকালে এখন যদি লাল শাক তৈরি করতে চায়, মূলো তৈরি করতে হয়, তাহলে কি হচ্ছে, প্রতি 3 ফুট অন্তর একটা করে জমিতে নালি কেটে দেবে। তাহলে কি হবে, নালিতে জল জমবে না। আর দ্বিতীয়ত ওই যে পরিচর্যা করার জন্য ধরো যদি কোনো আগাছা হয়, আগাছাটা তুলে দিতে পারবে। তাহলে দুদিকে যে নালি থাকলো, নালির মধ্যে দাঁড়িয়ে এটা তুলে দেবে। দুটো কাজ করলো। এক হচ্ছে পরিচর্যা করার জন্য ফসলের মধ্যে ঢুকতে হবে না, বাইরে থেকে দাঁড়িয়ে বা ওখানটাকে বসে আগাছাগুলো পরিষ্কার করে দিল, বা ফসল তোলার সময় তা ওইভাবে করতে পারবে। আর অতিরিক্ত জল যাতে না জমে যায়, তাহলে নালিটা গভীর করে কাটবে। সেটা 9 ইঞ্চি গভীর করলে যথেষ্ট। 9 ইঞ্চি গভীর করে একদিকটা ঢালু করবে, যাতে জলটা গড়িয়ে যায়। আচ্ছা, আর আমি বলছি যদি বৃষ্টি না হয়, তখন এই জলের পরিমাণ যেটা আপনার প্রত্যেকটি মাটির জন্যই খুব প্রয়োজন, সেইটার জন্য কি কি ব্যবস্থা সে করতে পারে? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ জমি হচ্ছে এঁটেল মাটি। তো বর্ষাকালে একবার বৃষ্টি হয়ে গেলে মাটি যদি ভিজে যায়, তাহলে অনেক দিন ওই জল কিন্তু ধরে রাখতে পারে, তাতে জল দেওয়ার প্রয়োজন হয় না। শুধু গাছ ওঠানোর জন্য যদি এমন হলো যে গাছ উঠছে না, তো তেমনি একটু জল দিয়ে অল্প করে, আজকাল যদি জলের খুব একবার বৃষ্টি হয়ে গেলে পুকুর যদি ভরে যায়, তাহলে পুকুর থেকে জলটা নিয়ে ঝাড়িতে করে জল দিয়ে দিল, তাহলে ঝাড়িতে দেওয়ার পরে যে গাছে উঠে গেল। এবারে দেখতে হবে যদি অল্প অল্প তো বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল হলে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, না হয় 3 দিন 4 দিন 7 দিন পরে বৃষ্টি হচ্ছে, এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এতেই এই বর্ষাতে হয়ে যাবে। আর যদি অন্য সময় করে, গরমের সময় করে, তাহলে ওকে তো ওই রকম সেচের ব্যবস্থা করতে হবে। পুরোটা জমিটাকে ডুবিয়ে না দিয়ে ওই ঝাড়ি করে জল দেবে। অনেক জায়গায় এখন ইলেকট্রিসিটি চলে গেছে, তো এই আধ ঘোড়া পাম্প বা 1 ঘোড়া পাম্পে কৃষকরা পাইপে করে তার মুখে একটা ঝাড়ি লাগিয়ে দেবে। ঝাড়ি লাগিয়ে দিয়ে অল্প অল্প করে জল দেবে, তাতে জলের খরচও কম হবে, আর হচ্ছে ফসলও ভালো হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি জলের খরচটা আরও কমাবো কী করে? সেটা হচ্ছে, তাহলে আমাকে যদি মাটি যদি গরম হয়ে যায়, তাহলে জল দিলে ধোঁয়ার মতন উপরে উঠে যাবে, বাষ্প হয়ে যাবে। তাহলে আমাকে জল দিতে হবে সন্ধেবেলা দিতে হবে। মাটিটা ঠান্ডা হয়ে গেলে সেটা আমাকে দিতে হবে। হ্যাঁ, রাত্রিবেলা দিতে পারলে, হ্যাঁ, এই 8টা-9টার সময় যদি দিতে পারে, তাহলে ভালো হয়। তবে আবার প্রশ্ন আছে এখানে, অনেকে বললো যে রাত্রিবেলা ওইখানে দিলে সাপে কামড় হবে। সুন্দরবন অঞ্চলে সাপ থাকে খুবই। তবে শুধু সুন্দরবন না, এখন সারা পশ্চিমবাংলায় চাষের জমিতে সাপের উৎপাত খুব বেড়েছে। বিশেষত বোড়া জাতীয় সাপ, চন্দ্রবোড়া, তারপরে হচ্ছে কেউটে, গোখর সাপ, এই সমস্ত থাকে। সুতরাং সন্ধ্যাবেলা যদি দেয়, তাহলে এটা খুব সতর্ক হয়ে দিতে হবে। আমি বলবো বেলা ডোবার আগে ওইটাকে দিয়ে দেওয়া, তাহলে এই ঝুঁকিটা থাকে না। তবে আমি যেটা বলেছি, যাদের এটা আলো জ্বালিয়ে দেওয়ার সুবিধা, যদি জলের খুব অসুবিধা হয়, খুব গরমের সময় জল পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু ওই রাত্রি 8টার থেকে জলটা দিয়ে দেওয়া, ঝাড়ি করে দিয়ে দেবে, তাহলে অল্প জল লাগবে। আর জমিতে মাটি সারা রাত মাটি ভেজা থাকবে, গাছ ভালোভাবে জল নিয়ে দাঁড়িয়ে যাবে। আর যখনই ও গাছটা বড় হয়ে যাবে, মাটির উপরে একটা ঢাকা দিয়ে দেবে, তখন আর মাটি থেকে জলটা বেশি উড়ে যাবে না। তাহলে এইটা একটা সিস্টেম করতে পারে।
তাহলে কম জলে কিভাবে চাষ করতে পারে সেটা বললাম। হ্যাঁ, আর একটা ফসল বলেছি তোমাকে যেটা মাটির অনেক নিচে নিচে, সেটা যেমন কুমড়ো জাতীয় ফসল। হ্যাঁ, তারা জল দিয়ে অল্প অল্প জল দিলে তারা কিন্তু মানে গাছটা একটু বড় হয়ে গেলে আর জলের তেমন লাগবে না, তারা মাটির তলা থেকে জল তুলতে পারবে। তো এখন এই সুন্দরবন অঞ্চলে তাতে আল চাষ বলে, একে বলে আল চাষ। হ্যাঁ, ধান নিচের জমিতে ধান হয়েছে আর আলটা একটু চওড়া করে দেয়, সেই আলের উপরে বর্ষাকালে দেখবে টমেটো, ঢ্যাঁড়স, শশা এইসব চাষ করছে। আবার এই বর্ষাটা যখন একটু কমে যাবে তখন ওই গাছগুলোকে তুলে দিয়ে ওই আলের ধারে ধারে তখন তোমার উচ্ছে লাগাবে। আর উচ্ছেটা এবারে কি আলে লাগিয়ে দিল, এবারে আলের উপরে গাছটা যত বড় হতে থাকলো এবারে ধানটা কেটে নেবে, তখন মাটির উপরে লতিয়ে চলে যাবে। আর অসময়ে যে উচ্ছেটা আমরা পাই শীতকালে সেটা হচ্ছে সুন্দরবনের উচ্ছে। তো কেননা যেহেতু এটা সমুদ্রের মধ্যে, ওখানে তাপমাত্রাটা রাত্রিবেলা যখন রাত বাড়ে তখন ঠান্ডাটা বেশি হয়, কিন্তু বাদবাকি সময় সমুদ্রের যে জলীয় বাষ্প আসে তখন অতটা তাপমাত্রা সন্ধ্যের দিকে কমে না। সুতরাং সেই জন্য বললাম উচ্ছেটা ওখানে খুব ভালো। এবং শুধু তাই না, এই সাগর, নামখানা চলে গেল এই সমুদ্রের ধারে বেল্টের, এই সব বেল্টগুলোতে উচ্ছে চাষ হয়। এবং উচ্ছে শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, এটা অন্য রাজ্যে যায়, দিল্লি, লখনৌ এইসব জায়গায় সুন্দরবন থেকে এই উচ্ছেগুলো চলে যায় শীতকালে এবং খুব ভালো দামও পায়। এতক্ষণ যারা শুনলেন আশা করছি এই বিষয়গুলো সব জানতে পারলেন যে এই যে আবহাওয়া, যে খামখেয়ালিপনা, এর সঙ্গে মোকাবিলা করার জন্য কিভাবে আমরা এগোতে পারি। মূলত স্যার যেটি বললেন যে যেগুলো খুব কম সময়ে ফসল তৈরি হওয়া যেতে পারে 2 মাস বা 1.5 মাসের মধ্যে, সেগুলো করলে পরে সব থেকে সেফেস্ট অপশন। কারণ সত্যি কথা, আবহাওয়া তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের হাতে থাকে যে আমরা কী কী কাজ করব। তাই আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আবার সময় দেওয়ার জন্য এভাবে ধন্যবাদ। হ্যাঁ, আবার পরবর্তীকালে আমরা আবার আসবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার সঙ্গে তো পরবর্তী সময় আমরা আবার আসবো, আপনার থেকে আরও অনেক বিষয় জানার আছে। তাই আজকের মতন এখানেই আমরা অনুষ্ঠানটি শেষ করছি। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠানের বিষয় ছিল খামখেয়ালি আবহাওয়া কী কী চাষ করা যেতে পারে। সেখানে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পরিতোষ ঘটি। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_ju আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর এগিয়ে
90.8 megahertz community radio, Jadavpur University.